নমস্কার। দুরন্তের হইচইয়ে সকল শ্রোতা বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস। আজকের গল্প পাঠের আসরে শোনাচ্ছি আশালতা সিংহের গল্প ছেঁড়া মোজা। যেহেতু লেখিকার জন্ম 1911 সালে, তাই গল্পটিও একটু পুরনো দিনের। সে কারণে বর্তমান সামাজিক মানসিকতা থেকে একটু ভিন্ন লাগতে পারে। এসো তাহলে শুরু করি গল্প। বেলাদের বাড়িতে আজ মিনির নেমন্তন্ন। বেলার দাদা বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এসেছে। নিমন্ত্রণটা সেই উপলক্ষে। বেলা সেদিন স্কুলে গিয়ে খুব গর্ব ভরে তার স্কুলের সহপাঠীদের সোনালি কাগজে ছাপা একখানা কার্ড দিলে। এই নাও ভাই, অবশ্য যেন সন্ধ্যে 7টার মধ্যে যেও, দেরি করো না। এই তোমাদের ছাপানো নিমন্ত্রণ চিঠি। মিনি জিজ্ঞেস করলে, ভাই বেলা, তোমার দাদা বিলেতে থেকে পিয়ানো বাজানো শিখে এসেছেন? শুধু পিয়ানো কেন, তিনি বেহালা বাজাতেও শিখেছেন। এমন চমৎকার ফটো তুলেছেন সেখানকার কত জায়গার। তোমরা যেও, তখন সবাইকে দেখাবো। বেলা তার চুলের ফিতেটা ভালো করে বেঁধে নিতে নিতে বললে। মিনি বেলার বিশেষ বন্ধু তাকে আড়ালে ডেকে কানে কানে সে বললে, ভাই তুমি না গেলে সবই মিছে হবে। তুমি আজ নিশ্চয়ই যাবে, নইলে আর আমাদের বন্ধুত্ব কিসের? মিনিকে এত করে অনুরোধ করবার কারণও ছিল, কারণ এত বন্ধুত্ব সত্ত্বেও মিনি আজ অবধি বেলার বাড়ি একদিনও যায়নি। বস্তুত সে কারো বাড়িই যেত না। আপন মনে নিজের লেখাপড়া নিয়ে থাকতো, আর লেখাপড়াতে তার ছিল সত্যিকার অনুরাগ। ক্লাসে সেই ছিল ফার্স্ট বরাবর। কিন্তু আজ তো মিনির কোণে বসে থাকলে চলবে না, যেতে আজ তাকে হবেই, যখন বন্ধু এমন করে অনুরোধ করছে। স্কুলের ছুটি হয়ে গেছে। শীতকালের পড়ন্ত রোদ স্কুলের কম্পাউন্ডের ভেতর করবি গাছটার উপর পড়েছে। মেয়েদের দল হাসনাহানার ঝাড়ের তলায় দাঁড়িয়ে সবাই মিলে জটলা করছে বেলাদের বাড়িতে কে কি পরে যাবে তাই নিয়ে। হেনা বললে, আমি ভাই জর্জেটের শাড়ি পরে যাব। এইবারে জন্মদিনে বর্দা উপহার দিয়েছে। জর্জেটের শাড়িটাই আজকাল উঠেছে, সবাই পরে আর পছন্দও করে। আমারও মনে হয় ওতে খুব মানায়। কৃষ্ণা একটুখানি হেসে ভুরুটা একবার কুচকিয়ে বলে, মানাকে, কিন্তু দেশের এই দুর্দিনে জর্জেট পরবার লোক আমাদের সামলানো দরকার। খদ্দর পরে যদি নিমন্ত্রণ আমন্ত্রণে যেতে না পারো, কেন মুর্শিদাবাদের সিল্ক কি দোষ করলে? এই নিয়ে দুই সখীতে একটু মনান্তর হলো। তাই দেখে মমতা বললে, আমি ভাই ঢাকাই পরে যাব একখানা। মিনিও সেই মেয়ে মজলিসের এক কোণে দাঁড়িয়েছিল। এইসব ঢাকায় জর্জেট মুর্শিদাবাদী শাড়ির আলোচনা শুনে সে মনে মনে একটু হেসে ভাবলে, তাই তো, আমি কি পরে যাব? ভালো দামি কাপড় বলতে যাব যায়, তাদের বাড়িতে ওসবের পাট বড় বেশি নেই। মধ্যবিত্ত গৃহস্থের ঘর। মিনি ওরফে মিনতির বাবা কর্পোরেশনের স্কুলে চাকরি করেন। শখানেক টাকা মাইনে। 3টি ভাই, 2 বোন আর এক বুড়ো দিদিমা রয়েছেন। টানাটানি সংসার। বাজে বিলাসিতা করবার মতন পয়সা নেই। মায়ের বাক্সে সেকালের আমলের 2-1খানা কাপড় আছে বটে, খুব একটা জবরজং ভারী বেনারসি শাড়ি আর একটা শালের শাড়ি। সমস্তই তার বিয়ের সময়কার, বহুদিনের পুরনো। মিনি ভেবে ঠিক করলে ওই শালের শাড়িটাই পরবে। শীতকালে সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ, সে এমন কিছু বেমানান হবে না। বাসের শেষ ট্রিপে যায় সে। যখন মিনি বাড়ি পৌঁছলো 5:30 বেজে গেছে। রান্নাঘরে রোয়াকে বসে দিদিমা তরকারি করছেন, মা কয়লা ভেঙে উনুনে আঁচ দিচ্ছেন। মিনি বই খাতা গুছিয়ে রেখে এসে বললে, মা, আমার সেই বন্ধু বেলাদের বাড়িতে আজ সন্ধ্যে 7টার সময় নিমন্ত্রণ রয়েছে। তার দাদা সোমেনবাবু বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন, তাই এ নিমন্ত্রণ। ওরা অনেক করে যেতে বলেছে, 7টার সময় মোটর গাড়ি আসবে। দিদিমা ঝংকার দিয়ে বলে উঠলেন, 14-15 বছরের ধাড়ি মেয়ে, আর নেমন্তন্নে যেতে হবে না। মা বাপে আদর দিয়েই এতখানি বাড়িয়ে তুলেছে। মিনি কোনো উত্তর দিলে না। গুরুজনের মুখের উপর জবাব করতে সে কখনোই শেখেনি, কিন্তু তার চোখ দুটি জলে ভরে গেল। মা সেটুকু লক্ষ্য করেছিলেন। তাই কাজকর্ম সারা হয়ে গেলে মিনুকে ডেকে বললেন, আয়, তোর চুলটা ভালো করে বেঁধে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নে। বন্ধু অত করে যখন যেতে বলেছে যাবি বই কি। দিদিমার কথাই মন খারাপ করতে নেই। বুড়ো মানুষ, কখন কি বলতে হয়, কি বলে ফেলেন তার কোনো ঠিকই নেই।
মিনিকে চুল বেঁধে দিয়ে তিনি বাক্স থেকে তার শালের শাড়ি আর জামা বার করে দিলেন। যদিও অনেক দিনের কাপড়, কিন্তু খুব যত্নের ছিল বলে তেমন খারাপ হতে পারেনি। সবুজ রঙের শাড়িখানা পরে মিনুকে চমৎকার মানালো, কিন্তু সমস্যা হলো জুতো নিয়ে। শীতের দিন, তাতে ফিরতে রাত্রি হবে, জুতো পায়ে দিতে হবে। মিনুর বড়দির পায়ের হিল উঁচু জুতোটা তার পায়ে একটু বড় হলো। মা বাক্স হাতড়ে একজোড়া সাদা মোজা মেয়েকে বার করে দিয়ে বললেন, মোজার উপর পড়লে এটুকু বড় ঠিক মানিয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। মোজাটা কয়েক জায়গায় ছেঁড়া ছিল, অত তাড়াতাড়ি আর সেলাইয়ের সময় নেই বলে ওতেই মিনি কাজ চালিয়ে নিলে। মনে করলে মোজার তলায় জুতো থাকবে, অত দেখছে কে। জুতোর বোতাম আটকানো শেষ করে যেই সে উঠে দাঁড়িয়েছে, বেলাদের মোটর এসে পৌঁছে গেছে। সরু গলিটার মুখে দাঁড়িয়ে ঘন ঘন হর্ন দিচ্ছে। বেলাদের বাড়িতে যখন মোটরখানা এসে পৌঁছলো, ফুলের মালায়, আলোয় ও হরেক রকমের মোটরে জায়গাটা যেন উৎসবের ইন্দ্রপুরী বলে মনে হচ্ছে। কত রকমের শাড়ি পরে, কত রং বেরঙের সাজসজ্জা করে কত মেয়ে যে এসেছে। বেলা দুয়ারের কাছে দাঁড়িয়ে ফুলের তোড়া সবারই হাতে দিয়ে সবাইকে অভ্যর্থনা করছিল, আর পিচকিরি করে গোলাপ জলে ছিটে দিচ্ছিল সবার গায়ে। একজন ফর্সা মতন কে ছেলে ওপাশ থেকে ধমক দিয়ে বলে উঠল, এই বেলা, শীতের দিনে অত করে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছিস কেন? ঠান্ডা লাগবে না? বেলা পরে ওর পরিচয় করে জেনেছিল সেই তার ছোটদা। সবেতেই তার সঙ্গে লাগা অভ্যেস। বেলার বন্ধুরা ছাড়াও আরও অনেক গণ্যমান্য, অনেক নামজাদা ব্যারিস্টার, জজ ও অন্যান্য লোক এসেছিলেন। এক জায়গায় গ্রামাফোন বাজছিল, আর এক জায়গায় একজন ওস্তাদ বাঁয়া তবলা নিয়ে সেতার বাজিয়ে সঙ্গত করছিলেন। এত অজস্র সমারোহ দেখে মিনুর একটু অবাক লাগছিল, কিন্তু সব অবস্থাতেই মানিয়ে চলা তার অভ্যেস। একটু হেসে জুতোটা খুলে সে সবার মাঝে এসে বসল। একজন শান্ত উজ্জ্বল গৌর বর্ণের প্রৌঢ় গোছের ভদ্রলোক তখন তার পিছনে এসে দাঁড়িয়েছিলেন। তিনি বেলার সব বান্ধবীদের অতি যত্ন করে মা বলে হাতে ধরে অভ্যর্থনা করে নিয়ে বসাচ্ছিলেন। তারপর বেলার দাদা, যিনি বিলেত থেকে ফিরে এসেছেন, তিনি পিয়ানো বাজালেন। মেয়েরা বিস্ফারিত হয়ে চেয়েছিল এতক্ষণ, না জানি কি দেখবে। কিন্তু সোমেনবাবু খদ্দরের ধুতি ও পাঞ্জাবি পরে সাদা শীতে বাঙালি ভদ্রলোকের বেশে তাদের নমস্কার করে পিয়ানো বাজাতে শুরু করলেন। তখন সবাই হতাশ হয়ে ভাবলে, এই দিগ্বিজয়ী ব্যারিস্টারের ছায়াও তো এই নিরীহ শান্ত ভদ্রলোকটির মাঝে নেই। এরপরে বেলার বাবা নিচে এসে তার বান্ধবীদের গান করতে অনুরোধ করলেন। হেনা একটু বিনয় করে হেসে বললে, আজ আমার শরীরটা তেমন ভালো নেই, মানে ঠান্ডা লেগে গলাটা একটু ভেঙে রয়েছে। বিজলি বললে, বক্স হারমোনিয়াম ছাড়া এত বড় অর্গানে গাওয়া আমার মোটেই অভ্যেস নেই। এমনি করেই সবাই কেউ ওজোর, কেউ বা অত্যধিক বিনয় শুরু করলে। তখন বেলা বললে, বাবা, মিনু খুব ভালো আবৃত্তি করতে পারে। আমাদের প্রাইজের সময় ও মার্চেন্ট অফ ভেনিস থেকে এত চমৎকার বলেছিল যে ম্যাজিস্ট্রেটের স্ত্রী খুশি হয়ে একটা সোনার মেডেল দিয়েছিলেন। তাই নাকি? তাহলে তুমি মা একটা কিছু শোনাও, বেলার বাবা বললেন। মিনু তখনই হাসি মুখে উঠে দাঁড়িয়ে স্বর্গীয় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি হাসির কবিতা আবৃত্তি করলেন। বিলেত দেশটা মাটির, সেটা সোনা রূপার নয়, তার আকাশেতে সূর্যি ওঠে, মেঘে বৃষ্টি হয়, সেটা পুঁটি মাছে বিয়োয়ে নাকটিয়ে পাখির ছাড়, আর চতুষ্পদ সব জন্তুগুলোর চারটে চারটে পা, ইত্যাদি। তার সুন্দর আবৃত্তি শুনে সবাই হেসে কুটি কুটি, আর সবচেয়ে বেশি হাসলেন সোমেনবাবু, যিনি সদ্য বিলেত থেকে ব্যারিস্টার হয়ে ফিরে এসেছেন। তিনি বললেন, এই কথাটি যদি আমাদের দেশের ছেলেরা বেশ ভালো মতো বুঝতে পারে তাহলে খুবই উপকার হয়। এই কথাটা তাদের মাঝে মাঝে মনে করিয়ে দেওয়া দরকার। পরের দিন মিনুর বাবা, বেলার বাবা কৃষ্ণনাথ বাবুর কাছ থেকে একটা চিঠি পেলেন। তাতে তিনি লিখেছেন, আমার যে ছেলেটি বিলেত থেকে ব্যারিস্টার হয়ে ফিরে এসেছে, তার জন্য আপনার মেয়ে মিনুকে চাইছি। তার সঙ্গে বিয়ে দেব, সে আমার পুত্রবধূ হবে। কাল রাত্রিতে মিনুমা যখন জুতো খুলছিলেন, তখন তার ছেঁড়া মোজা দেখেই বুঝেছিলাম বড়লোকের ঘরের মেয়ে নন তিনি। তবু কাল রাত্রে তার ওই অত লোক ও অত সমারোহের মাঝেও কি চমৎকার সপ্রতিভ ভাব, কি সরল ব্যবহার, আমি মুগ্ধ হয়েছি। এমনই একটি লক্ষ্মী আমি চাই।
আশা করি আপনার কোনো অমত নেই। বলল। মিনির বাবা তখনই রাজি হলেন। এ ব্যাপার শুনে বেলা অত্যন্ত আনন্দিত হলো। তার এত প্রিয় বন্ধুকে তাহলে সবসময়ই কাছে পাবে। মিনি যখন তার বৌদিদি হয়ে তাদের ঘরে এলো, বেলা তার কানে কানে বললে, ভাই, ভাগ্যে সেদিন তুই ছেঁড়া মোজা পরেছিলি। শেষ হলো গল্প। সবাইকে খ্রিস্টমাসের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।